যারা সংগঠনও করতে পারে না, আওয়ামী লীগ, তারা তো কথাও বলতে পারবে না। তাদের এখানে এসে কেউ যদি ঢুকে নিজের পরিচয় দিয়ে বলে আওয়ামী লীগ, যে কেউ হয়তো ধরিয়ে দিতে পারবে এটা বলার জন্যই। যে এইটা কি বাংলাদেশ, এটা কেন চান? মানে হোয়াট ইজ দ্য লজিক অফ দ্যাট? যে ব্যান করবেন, বলবেন কোনো অধিকার কারো থাকবে না নিজের মতাদর্শে প্রকাশ করার। প্রত্যেক আওয়ামী লীগ কি খুন করেছে? কেউ কি মনে করেন যে প্রত্যেক আওয়ামী লীগের কর্মী খুন করেছে? প্রত্যেক আওয়ামী লীগের কর্মী কি বোমা ফেলেছে বাংলাদেশের মাটিতে? তাহলে কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? আমরা এখানে যারা আছি মানবাধিকার কর্মী, কারো কারো কোনো কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেটা সম্ভব। কিন্তু আমি যখন মানবাধিকার বিষয় দেখব, সেটা কিন্তু আমি আমার রাজনৈতিক পরিচয় দিয়ে দেখতে পারবো না। তাই কি পারবো? মানে আমি কি মনে করতে পারবো না যে সে আমার শত্রু রাজনৈতিক অঙ্গনে, সেই জন্য তার কোনো অধিকার নেই? ঠিক উল্টো বিষয় আমাদের ভাবতে হবে, তাই না? এবং যে কথাগুলো আমরা এখন শুনলাম এবং আগের অধিবেশনে শুনলাম, যে যেই কালচারটা, যে সংস্কৃতির মধ্যে আমরা বাংলাদেশে বাস করি, যে আমার রাজনৈতিক প্রতিপক্ষ, তাকে আমি সাথে সাথে অপরাধী বানিয়ে ফেলি। সে কিন্তু অপরাধী নাও হতে পারে আইনে, আসলে সে বাজে লোক হতে পারে, আমার রাজনৈতিক শত্রু হতে পারে, সে অনেক কিছু করতে পারে যেগুলো হয়তো নৈতিকভাবে আপনি গ্রহণ করতে পারবেন না, কিন্তু সব ক্ষেত্রে সে যে কোনো ফৌজদারি অপরাধ করেছে সেটা নাও হতে পারে। কিন্তু আমরা কি করি আমাদের সিস্টেমে, আমাদের সংস্কৃতি, যেই মুহূর্তে আমি ক্ষমতা পাই, এবং তার মানে না যে আমি সরকার গঠন করেছি, আমি যদি সংসদে বসি তাও আমার অনেক ক্ষমতা আছে, আমি কোনো ইউনিভার্সিটির কোনো ছাত্র ইউনিয়নে যদি থাকি সেখানে আমার অনেক ক্ষমতা আছে, কোনো পেশাজীবী সংগঠনের দায়িত্ব যদি থাকি সেখানে আমার ক্ষমতা থাকে। বা আপনারা ছাত্রীরা আপনারা এখানে একটা সোসাইটি করেছেন, সংগঠন করেছেন, সেই সংগঠনেরও কিন্তু আপনার ক্ষমতা আছে, কারণ আপনার কারণে এখানে 10টা-12টা মিডিয়া চলে আসছে, আপনাদের কথাগুলো সকলের কাছে প্রচার হবে। সো আপনাদেরও তো একটা দায়িত্ব যে আপনারা সেরকম কোনো কিছু এখানে প্রচার করবে না যে হ্যাঁ আমার রাজনৈতিক প্রতিপক্ষ যে, তাকে নিয়ে যা ইচ্ছে তাই করা হোক, আমার কিছু যায় আসে না। সো আমরা এই মুহূর্তে বাংলাদেশে আপনারা যে চিত্র আমাদেরকে দেখালেন, বাক স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, এটা কার আছে কার নাই এই মুহূর্তে? আমরা এখানে কথা বলতে পারছি। 3 বছর আগে যখন লিটন ভাইয়ের আমি এখানে ছিলাম একই স্টেজে জাজের সাথে, তখন এখানে অনেকে আছেন কথা বলতে পারতেন না, আমরা অনেক মেপে মেপে কথা বলেছি। কিন্তু এখন যারা সংগঠনও করতে পারে না, আওয়ামী লীগ, তারা তো কথাও বলতে পারবে না। তাদের এখানে এসে কেউ যদি ঢুকে নিজের পরিচয় দিয়ে বলে আওয়ামী লীগ, যে কেউ হয়তো ধরিয়ে দিতে পারবে এটা বলার জন্যই। যে এইটা কি বাংলাদেশ, এটা কেন চান? মানে হোয়াট ইজ দ্য লজিক অফ দ্যাট? যে ব্যান করবেন, বলবেন কোনো অধিকার কারো থাকবে না নিজের মতাদর্শে প্রকাশ করার। প্রত্যেক আওয়ামী লীগ কি খুন করেছে? কি বলে মনে করেন আপনারা? যদি মনে করেন হ্যাঁ বলেন সবাই তাই। কেউ কি মনে করেন যে প্রত্যেক আওয়ামী লীগের কর্মী খুন করেছে? প্রত্যেক আওয়ামী লীগের কর্মী কি বোমা ফেলেছে বাংলাদেশের মাটিতে? তাহলে কোন যুক্তিতে তাদেরকে এখন সন্ত্রাসী হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে? এখানে অধিকারের একজনকে দেখেছিলাম, সাজ্জাদ ভাইকে দেখেছিলাম আগে, যিনি গুম কমিশনার ছিলেন। সেই অধিকার সংগঠনটি যখন এই আইনটি হয়, সন্ত্রাস দমন আইন 2009, সে একটি মাত্র সংগঠন যে আইনটি নিয়ে তারা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন ছাপিয়েছে, যেখানে তারা লিখেছে যে সন্ত্রাস দমন আইন ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষদেরকে দমন করার জন্য। আর এখন কি করা হচ্ছে সেটা নিয়ে অধিকারের কোনো প্রতিবেদন আছে? আপনাদের কোনো প্রতিবেদন দেখছি? কিছুই তো দেখছি না। সো লজিকটা কি? আপনারা আইন দিয়ে, যে আইনটা আপনারা নিজেরা মনে করেন মানবাধিকার এর সাথে সামঞ্জস্যপূর্ণ না, সেটা ব্যবহার হচ্ছে। কিন্তু আপনারা মানবাধিকার কর্মী, আপনাদের উপর আমাদের সবচেয়ে ভরসা। আমরা যারা এদিকে বসছি, আমরা অনেক, যেটা বলা হবে সিনিয়র আইনজীবী বা সিনিয়র বিচারপতি বা অনেক কিছু আমরা আছি, কিন্তু আমরা এগুলো আসলে সমাধান হয়তো দিতে পারবো না ভবিষ্যতে, যেটা আপনাদের দিতে হবে। কিন্তু আপনারা যদি সেই একই মানসিকতা নিয়ে নামেন, তাহলে কি পরিবর্তনটা দেখবেন? এখন আপনারা, আমাদের যদি তর্ক বিতর্ক করার সুযোগ এখন থাকতো, আপনারা বলতে পারতেন হ্যাঁ আমরা মনে করছি এই মুহূর্তে ব্যানিংটা দরকার আছে, কারণ যে ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড আমরা দেখলাম 2024-এ, সেটার কোনো ধরনের বিচার আমরা এখন, অল্প কিছু বিচার আমরা পেয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে কেউ কোনো ধরনের বিচার দেখেনি। আর 15 বছর ধরে আমরা যা দেখেছি সেটার অধিকাংশ ক্ষেত্রে আমরা কোনো বিচার দেখিনি। তো যেহেতু আমরা বিচার দেখিনি, আমরা সবাইকে এখন অপরাধী বানিয়ে সবাইকে একটা কোণঠাসা অবস্থায় ফেলে দিব। সো এখানে আমাদের আলোচনাটা শুধু আসলে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে আমার মনে হচ্ছে আমাদের কথাগুলো আসলে
সীমিত রাখা সম্ভব না। আপনাদের দেখতে হবে, আমাদেরও দেখতে হবে কোন আইনকে ব্যবহার করা হচ্ছে কিভাবে, এবং মত দমন করার জন্যে, বাক স্বাধীনতা দমন করার জন্যে, সমাবেশ করার অধিকার দমন করার জন্যে, আর শেষ পর্যন্ত যে ধরনের বাংলাদেশ দেখতে চান যেখানে সবাই তার মতামত প্রকাশ করতে পারবে, সেই বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হচ্ছে এই ধরনের আইনগুলোর প্রচলন থাকার জন্য, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবং এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু এটা নিয়ে আমরা একদম চুপসে যাব, বলবোই না যেটা নিয়ে কোনো সমস্যা, এটা আমার কাছে মনে হচ্ছে খুবই ডিস্টার্বিং। যেমন আমি আশা করছি আমার পরে সিনিয়র অ্যাডভোকেট শিশুমূলী কথা বলবেন। উনি আর আমি হয়তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের একদমই, কিন্তু আমরা একসাথে কথা বলি যখন আমরা দেখি যে একজনকে গ্রেফতার করা যখন হচ্ছে তার রাজনৈতিক পরিচয়ের কারণে, তার বিরুদ্ধে যখন একাধিক মিথ্যা মামলা আনা হচ্ছে, এবং সেই অবস্থায় সে যখন অবশেষে আমাদের বিচার ব্যবস্থার অনেক সমস্যা আছে, তারপরে আমরা দেখি যে মিডিয়া যেমন একটা জায়গা যেখান থেকে আমরা কিছুটা সমর্থন এবং সুযোগ পাই, আমাদের অধিকার কথাগুলো বলতে পারি, আমাদের আদালত অবশ্যই সেরকম একটা জায়গা যেখান থেকে আমরা এখনো রিলিফ পাই। সেখানে দেখা যায় যে হাইকোর্ট পর্যন্ত গিয়ে একজন যখন জামিন পায়, তখন কিন্তু সে যখন বেরিয়ে আসছে দরজা দিয়ে জেলখানার, তখন তাকে আবার গ্রেফতার দেখানো হয়, এবং সেটা নিয়ে আমাদের সমাজে এখন পর্যন্ত সেরকম আমরা প্রতিক্রিয়া দেখছি না। আপনার সাথে কিন্তু এটা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। যখন মনে করছেন যে না, এই সারা হোসেনের কথা আমার ভালো লাগছে না, কারণ উনি যাদের নিয়ে কথা বলছেন ওদেরকে আমি ঘৃণা করি, একদম অন্তর থেকে ঘৃণা করি, এবং চাই যে ওরা পস্তাক, ওরা বসে থাকুক জেলের ভিতরে, ওদেরকে ঝুলিয়ে ফেলা হোক, আমার কিচ্ছু যায় আসে না। এটা যখন ভাববেন মনে মনে, একটু ভাববেন এটা যদি আপনাকে নিয়ে করা হতো, আপনার আত্মীয় কাউকে নিয়ে যদি করা হতো, আপনার বন্ধুকে নিয়ে যদি করা হতো, আপনি কি ভাবতেন? এবং এটা অতীতে করা হয়েছে। আমরা দেখেছি যাদের বিরুদ্ধে যে ভাইয়ের যে পাটা উড়িয়ে ফেলা হলো, এবং ওনার মতো আরো অনেকে আছে, তাদের বিরুদ্ধে এই ঘটনাগুলো ঘটেছে কেন? কারণ তাদের কোনো একটা মতাদর্শ ছিল যেটার সাথে তৎকালীন সরকার একমনা ছিল না। তো এটা তো আবারও ঘটতে পারে, এখনো ঘটতে পারে। এখন সবচাইতে ভয়াবহ ঘটনা ঘটবে যদি আমরা যারা মানবাধিকার কর্মী, আমরা যদি এই বিষয়ে ইভেন আলোচনা যদি শুরু করতে রাজি না হই। শুরু করেন এই নির্যাতন বিরোধী আইনটা নিয়ে, কিন্তু আপনারা দয়া করে দেখেন অন্যান্য কি আইন, অন্যান্য কি ব্যবস্থা এই মুহূর্তে প্রচলিত আছে, যেখানে আমরা নিজেরা শরিক হচ্ছি, যেটার মধ্যে এগুলো সব ব্যাপারে কথা না বলে এগুলো হতে দিচ্ছি। এটা একটু ভাবতে হবে। শুধুমাত্র সেই পুলিশ বা সেই সেনাবাহিনীর সদস্য শুধু তারা দায়ী না, কিন্তু শুধু সেই রাজনীতিবিদ যে হুকুম দেয় সে দায়ী না। যারা জেনে শুনে নিশ্চুপ থাকে, বক্তব্য দিতে রাজি না হয়, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। এই লজিকটা দিয়ে কিন্তু এখন হাজার হাজার মানুষকে বন্দি রাখা হয়েছে বলে যে তারা নিশ্চুপ ছিল, তাদের সামনে দেখলে হত্যাকাণ্ড ঘটছে, তারা কিছু বলেনি। আমরাও কিন্তু নিশ্চুপ থাকছি যখন আমরা দেখছি হাজার হাজার মানুষকে আটকে রাখা হচ্ছে বিনা বিচারে, কোনো এভিডেন্স ছাড়া। সেটা একটু ভেবে দেখবেন। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন।
সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.